সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম আজকের আমার এই ভিডিও ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের কারোর সাথে আমার অনেকদিন ধরেই দেখা হয়নি, এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা পরস্পরের কাছাকাছি আসতে পেরেছি, এর জন্য অনেক ভালো লাগছে। তো তোমরা অনেকে হয়তো বর্তমান করোনা পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত এবং হয়তো অনেক চিন্তায় আছো যে কী হবে। তো যাই হোক, আমার মনে হয় যে এতটা চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা যদি সরকারের দেওয়া নির্দেশনা সঠিকভাবে মেনে চলি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, যদি আমাদের নিজ নিজ ঘরে অবস্থান করি, তাহলে এতটা ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করছি। তো আশা করি তোমরা সেগুলো পালন করবে এবং তার সাথে সাথে তোমাদের যে পড়াশোনা, এটা চালিয়ে যেতে হবে, এর কোনো অবকাশ নেই। তোমরা নিশ্চয় জানো যে সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন করোনা ভাইরাস পরিস্থিতিকে বিভিন্নভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। আমাদের যে সংসদ টিভি আছে, সেখানেও ভিডিও ক্লাস পরিচালিত হচ্ছে। তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিডিও ক্লাসের কথা সম্মানিত চেয়ারম্যান এবং প্রিন্সিপাল মহোদয় ওনারা বলেছেন। সেই সূত্র ধরে আমরা ভিডিও ক্লাস পরিচালনা করার চেষ্টা করছি। তো আজকে তোমাদের সামনে একটি খুবই সহজ টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এই টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে আজকের এই ভিডিও ক্লাসটি সঠিকভাবে মনোযোগ সহকারে উপভোগ করলে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। তো আমাদের আজকের টপিকের নাম গ্রাফ অ্যান্ড চার্ট। তোমরা জানো যে গ্রাফ অ্যান্ড চার্ট এই টপিকটা আমাদের 10 মার্ক কভার করে। তো এই 10 মার্ক পাওয়া খুবই সহজ। তোমরা যদি একটু সুন্দরভাবে গোছালোভাবে এই আজকের ক্লাসে প্রাপ্ত যে লেসন, সেটা যদি তোমাদের খাতায় প্রতিফলিত করতে পারো, তাহলে সেটা অনেকটাই তোমাদের ত্রুটি বিচ্যুতিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। তো এই গ্রাফ অ্যান্ড চার্ট করতে গেলে আমরা সাধারণত 3 ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট দেখি। তো শুরুতেই তোমাদেরকে যে গ্রাফটা দেখাচ্ছি আমি, এই গ্রাফটা খেয়াল করো, এটাকে বার গ্রাফ বলা হয়। আমি আবার বলছি, বার গ্রাফ। তো আরেক ধরনের আমরা গ্রাফ দেখতে পাই, সেটা পরে দেখবো। তার আগে আসছি আমরা, যেহেতু আমাদের টপিকটার নামই হলো গ্রাফ অ্যান্ড চার্ট। তো চার্ট বলতে আসলে কি বোঝায়, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পাই চার্ট। এই পাই চার্টে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করা থাকে। সেই তথ্যগুলো আমরা পরে কিভাবে উপস্থাপন করবো সেগুলো দেখব। এবং আর নিচে আরেকটি গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় লিনিয়ার গ্রাফ। এই 3 ধরনের গ্রাফ মোটামুটি আমরা দেখতে পাই, এবং এই 3 ধরনের গ্রাফকে ডিসক্রাইব করতে পারলে আমরা আমাদের পরীক্ষায় ভালোভাবে উপস্থাপন করতে পারবো। তো হ্যাঁ, আজকের এই টপিকটি যেভাবে উপস্থাপন করলে সবচেয়ে ভালো হবে, আমি মূলত এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, 3টা ধাপে ভাগ করে নিয়েছি। এই 3টা ধাপকে আমি আমার ভাষায় বলছি শুরুতে ডেসক্রিপশন, অর্থাৎ বর্ণনা। যে গ্রাফটা আছে সেটাকে বর্ণনা করা। এরপরে ড্রয়িং কম্প্যারিজন, দ্যাট মিনস আমরা কিভাবে একটা গ্রাফের সাথে আর একটা গ্রাফ তুলনা করব। এই তুলনাটাকে আমরা বলছি ড্রয়িং কম্প্যারিজন, অর্থাৎ তুলনা করা। এবং সবশেষে আছে কমেন্টারি অর কনক্লুশন, অর্থাৎ আমরা আমাদের নিজস্ব মতামত, গ্রাফটাতে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের ভিত্তিতে আমাদের নিজস্ব যেই মতামত, সেই মতামতটা আমরা এটাতে দিব। সেটাকে কনক্লুশন অর্থাৎ উপসংহারও বলা যাইতে পারে। তো এই যে 3টা ধাপ আমি নিয়েছি, এই 3টা ধাপ একান্তই আমার ব্যক্তিগতভাবে না, আর অন্যান্য কেউ যদি এই গ্রাফটাকে বিশ্লেষণ করতে যায়, তাহলে তারা তাদের নিজেদের মতো করে এটাকে আরও ধাপ হয়তো বর্ধিত করতে পারে বা কমিয়ে ফেলতে পারে, সেটা তাদের ব্যাপার। তো আমার মনে হয় যে এই 3 ধাপে আমরা যদি গ্রাফ অ্যান্ড চার্টটাকে ডিসক্রাইব করি,
তাহলে ভালো মার্কস পাওয়া যাবে বলে আশা করছি। তো যাই হোক, আমরা শুরুতে চলে যাই ডেসক্রিপশানে। তো ডেসক্রিপশানে আমরা যেটা দেখি যে আমাদের যেই গ্রাফটা দেওয়া আছে, গ্রাফ বা চার্ট, সেই গ্রাফ বা চার্টে মূলত যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা সাধারণত ডেসক্রাইব করি, আমরা আমাদের নিজেদের ভাষায় সেগুলোকে বর্ণনা করব যে কী কী তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্যগুলা শুরুতে আমি বর্ণনা করে নিলাম, নেওয়ার পরে পরবর্তী ধাপে আমরা যাব। তো শুরুতে আমরা দেখে নিই যে ডেসক্রিপশান এই জিনিসটাকে কীভাবে লিখলে ভালো হবে। তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটা আউটলাইন তৈরি করার, তোমরা দেখো, দেখে এটা আমার মনে হয় ভালো লাগবে। তো তোমরা এটা হুবহু লিখতে পারো অথবা নিজেদের মতো করে তোমরা মডিফাই করেও লিখতে পারো। তো যাই হোক, আমরা ডেসক্রিপশানটা দেখছি যে একটা গ্রাফ কীভাবে আমরা ডেসক্রাইব করবো প্রথম স্টেপে। তো আমাদের শুরুতে আমাদের একটা গ্রাফ এখানে দেখতে পাচ্ছি। এই গ্রাফটা আমি নাম দিয়েছি এটা যে ভুটানের যেই ভুটানের লোকজনের তাদের যে ক্রয়ের সক্ষমতা, এই সক্ষমতার উপরে, অর্থাৎ এটা ইংলিশ আমরা বলছি দ্য পারচেজিং ক্যাপাসিটি গ্রোথ অফ ভুটান ফ্রম 2014 to 2018, অর্থাৎ 2014 সাল থেকে 2018 সালের তথ্য এখানে দেওয়া আছে। তো 2014 সালে গ্রাফটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, 2014 সালে আমাদের এটা শো করছে যে 43%, এই 43% পারচেজিং ক্যাপাসিটি ছিল ভুটানের লোকজনের। হ্যাঁ, তো আমরা একটা আউটলাইন তৈরি করেছি এখানে। এই আউটলাইনটা তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা তোমরা নিজেদের মতো করে এখানে দেখে নিজেদের মতো করে তোমরা তৈরি করে লিখতে পারো। তো আমার মনে হয় যে এটা অনেকটা তোমাদের সহায়ক হবে। দেখো, তো এটা আমরা এইভাবে শুরু করতে পারি। দ্য গ্রাফ শোজ দ্য পারচেজিং ক্যাপাসিটি গ্রোথ অফ ভুটান ফ্রম 2014 to 2018. From the graph we can see, or we can confer, or we can say that in 2014 the rate was 43%. In the year 2015 the rate decreases at 26%. In 2016, 2017 and 2018 the rates are 35, 46 and 52% রেসপেক্টিভলি, অর্থাৎ 2016, 17 এবং 2018 সালে এই রেটটা 35, 46 এবং 52% পৌঁছেছে। তো আমরা টোটাল গ্রাফটা এইভাবে বর্ণনা করলে মোটামুটি ভালো নাম্বার পাওয়া যাবে বলে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা নেক্সট স্টেপটাতে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের দ্বিতীয় স্টেপ, এটা হলো ড্রয়িং কম্প্যারিজন, অর্থাৎ তুলনা করা। একটা গ্রাফের সাথে আর একটা গ্রাফের তুলনা করা। আমরা কীভাবে তুলনা করে গ্রাফটা বর্ণনা করতে পারি। তো যাই হোক, আমি আরেকটা আউটলাইন এখানে তৈরি করেছি যে ড্রয়িং কম্প্যারিজন এর উপরে এই গ্রাফটা কীভাবে আমরা সুন্দরভাবে তুলনা করে বলতে পারি। তো দেখো, ফ্রম দ্য গ্রাফ we may compare that Bhutan experienced a great fall in purchasing capacity rate in 2015. অর্থাৎ আমরা গ্রাফের দিকে যদি তাকাই তাহলে দেখছি 2014 সালে এটা 43% ছিল, কিন্তু 2015 সালে একেবারে এটা ধস নেমে গেছে, অনেক কমে গেছে এবং সেটা মোটামুটি 26%, অর্থাৎ 26% নেমে এসেছে। তাহলে অবশ্যই এটা একটা ড্রামাটিক্যাল ফল আমি বলছি। হ্যাঁ, তো এই জাতীয় যে কখন একটা গ্রাফ কখন বেড়ে গেল, একটা গ্রাফ কখন কমে গেল, বা কী কী প্রেক্ষাপট এখানে থাকতে পারে, এই জিনিসগুলো আমরা যখন বর্ণনা করছি তখন এটাকে আমরা কম্প্যারিজন, ড্রয়িং কম্প্যারিজন বলছি। তো এই গ্রাফের ক্ষেত্রে যেই টেক্সটটা এখানে লেখা আছে, তো সেই টেক্সটটা আমার মনে হয় যে এটা অনেকটা সুন্দরভাবে লেখা। তো তোমরা এটা খাতায় লিখে নিয়ে তোমরাও তোমাদের নিজেদের যে গ্রাফ অ্যান্ড চার্ট বর্ণনা করবে তোমরা, সেখানে এই ধরনের পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো। তো আমি জিনিসটা আবার পড়ে নিচ্ছি। ফ্রম দ্য গ্রাফ উই মে কম্পেয়ার দ্যাট ভুটান এক্সপিরিয়েন্সড এ গ্রেট ফল ইন পারচেজিং ক্যাপাসিটি রেট ইন 2015. In comparison with the previous year, it falls dramatically from 43%
3% to 26%, which is very unexpected for any country. But in the next year, in 2016, the rate increased by 35%, and in the successive years, the rate continues to grow upper and upper, which reaches at 52 in the year 2018. তো এইভাবে যদি আমরা যেগুলো গ্রাফ কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আসলে অনেক ভালোভাবে তথ্যগুলো উপস্থাপিত হবে এবং তোমরা অনেক ভালো মার্ক পাবে। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের কমেন্টারি আর কনক্লুশন, অর্থাৎ আমাদের নিজস্ব মতামত অথবা উপসংহার। তো এই উপসংহারটাকে আমরা কিভাবে লিখলে আমাদের ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে সেটার একটা আউটলাইন আমি তুলে ধরেছি, তোমরা এটা খাতায় লিখে নাও। তো আবার আমরা গ্রাফটা দেখছি। তো শেষে তো আমরা সাধারণত যে কোনো বিষয় সম্পর্কে আমাদের নিজস্ব যে মতামতটা, আমরা নিজেরা কি বুঝলাম সেই তথ্যগুলা থেকে, এই নিজেদের বোঝা থেকে সেই মতামতটা আমরা তুলে ধরি এই কনক্লুশনে বা আমাদের কমেন্টারিতে। তো এখানে আমাদের যেই গ্রাফটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেই গ্রাফের উপরেই আমি একটি মতামত, আমার নিজস্ব মতামত উপস্থাপন করেছি। তো এটা যে কেউ তাদের নিজেদের মতো করে দিতে পারে। তো তোমরাও তোমাদের নিজেদের মতো করে হয়তো আমার চেয়েও ভালো করতে পারো, এটা আমি আশা করি আমার চেয়ে ভালো করো। তো আমি যেটা দিয়েছি এটা খুবই অল্প পরিসরে এবং তোমাদের জন্য খুব সহজ হবে বলে মনে করেছি। তো তোমরা দেখে নাও এটা। সো ফ্রম দ্য গ্রাফ ইট ইজ শোন দ্যাট Bhutan faces a great problem in 2015, but after that the country stands out as a progressive country in regard of the purchasing capacity rate. অর্থাৎ এই ধরনের মন্তব্য লিখলে আমার টোটাল গ্রাফটা সম্পর্কে একটা কমেন্টারি আমি দিয়ে দিলাম, যেটা আমার নিজস্ব উপস্থাপনা এবং আমি নিজে যতটুকু বুঝেছি ঠিক সেটার আলোকে এই মতামতটা আমি দিলাম। এইভাবে আমাদের তিনটা স্টেপ, অর্থাৎ শুরুতে আমরা ডেসক্রিপশান, দ্বিতীয়ত কমেন্টারি এবং সবশেষে আমাদের কনক্লুশন, এই তিন ধাপে যদি যে কোনো গ্রাফকে বা চার্টকে আমরা বর্ণনা করি তাহলে অনেক ভালো মার্কস পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। তো তোমরাও এটা এইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক সাজিয়েছি। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই বাসায় করবে। যদি আমাদের প্রতিষ্ঠান খুলে তখন আমি তোমাদের কাছ থেকে এই হোমওয়ার্কটা বুঝে নিব। তো হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমরা নিয়ে নাও। আমি এখানে বেশ কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি। তো 1 নম্বরে, ডেসক্রাইব দ্য গ্রাফ শোয়িং দ্য রেট অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ। ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। অর্থাৎ আমরা যদি 150টা ওয়ার্ডের মধ্যে যে কোনো গ্রাফকে বর্ণনা করি তাহলে সেটা ফুল মার্কস পাওয়ার জন্য সহায়ক হবে বলে মনে করি। তো তোমরাও এই যে 1 নাম্বার হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা এইভাবে করবে। তোমরা কোনো বইয়েও দেখতে পারো যে এই ধরনের টপিক সাধারণত আমাদের দেওয়া থাকে। এটা একটা খুবই কমন একটা টপিক, যে দ্য রেট অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে বাংলাদেশে অনেক লোক বসবাস করে, সেই লোকের পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হার যেটা, সেটা বিভিন্ন সালে দেওয়া আছে বিভিন্ন বইয়ে। তোমরা যে কোনো একটা বই দেখে সেটা করে ফেলতে পারো। তো আমি যে কোনো বই দেখে আমাকে বললে, শুধু প্রশ্নটা বললে আমি সেটা দেখে তোমাদের ওটাকে মূল্যায়ন করব। তো 2 নম্বরে আছে আমাদের ডেসক্রাইব দ্য গ্রাফ শোয়িং দ্য রেট অফ পিপল ইউজিং মোবাইল ফোনস। আমরা জানি যে আমাদের দেশে, সারা বিশ্বেই অনেক মোবাইল ফোন ব্যবহারকারী আছে। তো বাংলাদেশে যে মোবাইল ফোন ব্যবহারকারী লোকজন আছে তাদের যে রেটটা, তাদের যে হার, এই হারটা নিয়ে যে গ্রাফ হবে সেই গ্রাফটা তোমরা বর্ণনা করবে 150 ওয়ার্ডের মধ্যে। তো আমরা 3 নম্বরে আসছি, ডেসক্রাইব দ্য পাই চার্ট শোয়িং দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউশন ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে পরিবারের কে কোন ধরনের কাজ করে এবং সেটার ইনকাম যেটা, এই ইনকামের যে ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে তোমরা একটা পাই চার্ট, এই পাই চার্টটা তোমরা বইয়ে দেখো আছে। তো সেখান থেকে তথ্য নিয়ে তোমরা এই 3টা হোমওয়ার্ক করে রাখবে। আমরা প্রতিষ্ঠান খুললে এই হোমওয়ার্কটা তোমাদের কাছ থেকে নিব। তো আশা করি তোমরা ঘরে থেকেই করোনা মোকাবেলা করবে এবং তোমাদের যে পড়াশোনার ম্যাটেরিয়ালসগুলো আমরা সাপ্লাই করছি
এগুলা তোমরা পড়াশোনা করবে। যদি হোমওয়ার্ক দিই সেই হোমওয়ার্কটাও সঠিকভাবে করবে, তাহলে আশা করি তোমাদের সামনে যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় কোনো ধরনের তোমাদেরকে সমস্যার মুখোমুখি হতে হবে না। তো তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে করোনা সম্পর্কে তোমরা সচেতন করবে, নিজেদের পরিবারকে করোনার বিভিন্ন বিষয়ে আলোকপাত করবে, নিজেরা সুস্থ থাকবে এবং আমার জন্যও দোয়া করবে। তোমাদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, খুব খারাপ লাগছে। তোমাদের যে হাস্যোজ্জ্বল মুখগুলো এগুলো খুব তাড়াতাড়ি আমি দেখতে পাবো এরকম আশা করছি। এই বলে আজকের এই ভিডিও ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।